আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে বিশ্বে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলবেন এরকম ইঙ্গিত অনেকেই দিয়েছিলেন, এবং এমনকি তিনি তার প্রশাসন, তার সরকারে আসা বিভিন্ন মন্ত্রী, এমপি, যাই বলুন, এমপি অবশ্য সেই দেশে নেই, তারপর সিনেটর বলুন, তারপরে হচ্ছে কংগ্রেসম্যান বলুন, সবাই এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে আমরা আসবো, বিশ্বে নেতৃত্ব দিব, কেউ আমাদের কথা শুনবে না, আসো খেলা হবে। ঠিক সেই কাজটি একেবারে মাঠে নেমে শুরু করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল আমেরিকারই, ল্যাটিন আমেরিকার একটা দেশ, সেই দেশের কিছু অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কি করলেন? অবৈধ অভিবাসীদেরকে সামরিক বিমানে ভরে 2টা সামরিক বিমান দিয়ে তারপরে পাঠিয়ে দিলেন কলম্বিয়াতে। এবং তার কথা হচ্ছে, তোমার দেশের অবৈধ অভিবাসীরা যেহেতু আমার দেশে আছে, আমি এদেরকে পাঠিয়ে দিলাম, এখন তুমি নিয়ে নাও। সমস্যা হচ্ছে, সামরিক বিমানে করে যখন একটা দেশের সামরিক বিমান আরেকটা দেশে ঢুকে, এর আগে অনেক ধরনের প্রসিডিউর আছে, সেগুলো রক্ষা করতে হয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে অবৈধ অভিবাসী বলছেন, অর্থাৎ তাদের তো কোনো ডকুমেন্ট নেই, তাদের কোনো কাগজ নেই, তথ্য নেই, তারপরে হচ্ছে তাদের পাসপোর্ট নেই। সুতরাং তাদেরকে আপনার নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে, বাছাই করতে হবে যে কারা তারা, এবং সেই বাছাইয়ের ক্ষেত্রে দুই দেশ, যে দেশ থেকে তারা এসেছে এবং যে দেশে তারা আসছে, এই দুই দেশের একত্রে বাছাই প্রক্রিয়া শেষে তারপরে পাঠাতে হবে। ট্রাম্পের কথা হচ্ছে, আমি এই সমস্ত কিছু বুঝি না, তুমি এদেরকে নিবা, না নিলে খবর আছে। শুরুর দিকে কলম্বিয়ার প্রেসিডেন্টও বলছে যে কিসের কি খবর আছে, নেবো না, তুমি কি করবা? ট্রাম্প বলছে, নেবা না, আচ্ছা ঠিক আছে, তুমি আমার দেশে যে বাণিজ্য করো, যে ব্যবসা করো, সেই ব্যবসার উপরে আমি আগে তো 25% শুল্ক ছিলই, এখন আরো 25% শুল্ক আরোপ করলাম, অর্থাৎ 50% হবে। তুমি কি বিক্রি করবা? বিক্রি করে লাভ করবা? কি লাভ করবা? এবং এই কলম্বিয়া সবচেয়ে বেশি যেই দেশে রপ্তানি করে সেই দেশটা হচ্ছে আমেরিকা, অর্থাৎ তার মোট যদি রপ্তানির হিসাব করা হয়, তার প্রায় অর্ধেকের মতো রপ্তানি করে শুধুমাত্র আমেরিকা। সুতরাং আমেরিকার প্রেসিডেন্ট তাকে যে এই বড় হুমকিটা দিয়েছে, সেই হুমকিতে কাজ হবে এটাই ধারণা করেছিল। কিন্তু কলম্বিয়ার প্রেসিডেন্ট বলছে, তুমি আমাকে হুমকি দিবা, ঠিক আছে, আমিও তোমার দেশ থেকে যে সমস্ত জিনিস আমার দেশে পাঠাবো তার উপরে হচ্ছে 50% ব্যাট শুল্ক আরোপ করলাম। এখন আমেরিকার কথা হচ্ছে, তুমি 50% শুল্ক আরোপ করে লাভটা কি হবে? আমি তোমার দেশে যে জিনিসগুলো বিক্রি করি তার চেয়ে তুমি আমার দেশে বেশি বিক্রি করো, সুতরাং ধরাটা তুমি খাবা। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে সেই কলম্বিয়া আমেরিকার কাছে মাথা নত করলো। এমনকি দেশটি বলেছিল যে ঠিক আছে আমেরিকা, তোমার এই সেনাবাহিনীর বিমান পাঠানোর, সামরিক বিমানে পাঠানোর দরকার নাই, আমার দেশ থেকে আমি প্রেসিডেন্টের নিজস্ব বিমান পাঠাই, সেখানে করে সেটাই করে আমার এই দেশের লোকগুলোকে নিয়ে আসা হোক। তা না হলে এই সেনাবাহিনীর বিমানে মানে হচ্ছে যে তাদেরকে জবরদস্তি করে ধরে তারপর আসামির মতো তুমি ফেরত দিয়ে যাচ্ছ, এটা আমার দেশের মানুষের জন্য তাদের একটা কি বলে সম্মান হানিকর বিষয়, এটা আমি হতে দেবো না। ট্রাম্পের কথা হচ্ছে, এত কিছু বুঝি না, আমি যেভাবে চাইছি সেইভাবে তোমার অ্যাকসেপ্ট করতে হবে, না করলে তোমার খবর আছে। এবং শেষ পর্যন্ত সেটা মেনে নিল এই কলম্বিয়া। শেষ পর্যন্ত এই মেনে নেওয়ার কারণে যেটা হলো যে আমরা দেখলাম গত 24 ঘন্টায় দুটো দেশের মধ্যে ব্যাপক পরিমাণে একটা বাণিজ্য সংঘাত এর সমাধান হলো। বিশ্বের ইতিহাসে খুব সম্ভবত সবচেয়ে কম সময়ে সমাধান হওয়া বড় একটা, দুই দেশের মধ্যে বড় একটা ক্রাইসিস আমরা দেখলাম। এখন এটার মাধ্যমে আসলে ট্রাম্প কি ধরনের বার্তা দিতে চাইছেন, কেন এই দেশটাকে তিনি একেবারে শুরুতেই টার্গেট করলেন? তার টার্গেটের মধ্যে আরো অনেকগুলো দেশ আছে আমরা জানি। এই দেশটির অর্থাৎ এই কলম্বিয়ার কিন্তু খুব বেশি অভিবাসী আমেরিকাতে নেই। আমেরিকার অভিবাসীর যে চার্ট সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেখান থেকে সহজেই বুঝবেন যে আমেরিকার খুব বেশি, মানে কলম্বিয়ার খুব বেশি লোক আমেরিকাতে থাকে না, এর চেয়েও অনেক বেশি লোক আছে অন্যান্য দেশের। যেমন 1 নম্বরে আছে হচ্ছে মেক্সিকো, 1 নম্বরে আসবে মেক্সিকো, তারপরে হচ্ছে ভারত, তারপরে চীন, তারপরে ফিলিপিন, তারপরে এল সালভাডর। এরকম ভাবে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে টার্গেট না করে, বা এই চারটাতে যদি দেখেন তাহলে এখানে দেখবেন যে সবচেয়ে বেশি আছে মেক্সিকো থেকে ভারত, চীন, ফিলিপিন, এল সালভাডর, ভিয়েতনাম, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, গুয়াতেমালা, কোরিয়া। এগুলোর মধ্যে থেকে টার্গেট না করে মাত্র শুধুমাত্র অল্প কিছু লোকের বসবাস, অল্প কিছু বলতে এখানে একেবারেও কম না, ধরুন প্রায় 10 লাখের মতো, 8 থেকে 10 লাখের মতো লোকদের বসবাস সেখানে কলম্বিয়ার মানুষের। তাদেরকে কেন টার্গেট করলো? এর 2-3টা কারণ। একটা হচ্ছে বাণিজ্যের দিক থেকে ব্যাপকভাবে ধরা আমেরিকার হাতে কলম্বিয়া। 2 হচ্ছে, আপনি যদি মানচিত্রটা দেখেন, এখানে মানচিত্র দেখায়, এই হচ্ছে আমেরিকা, আমেরিকার পরে মেক্সিকো, মেক্সিকোর পরে হচ্ছে এখানে গুয়াতেমালা, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, এরপরে হচ্ছে কলম্বিয়া। এখন এই পানামাটাও একটা
এখানে কাহিনী আছে এই পানামা খাল নিয়ে। অলরেডি আমেরিকা পানামা খালের নাম পরিবর্তন করে দিয়েছে, যে পানামা খালের নাম হচ্ছে আমেরিকান খাল। এখন এই পানামাকে সে ব্যাপক পরিমাণে থ্রেটের উপর রাখছে, যে তুমি যদি এই পানামা খালের উপর দিয়া খাল দিয়ে আমার যত বাণিজ্যিক জাহাজ আসবে সেগুলোর উপর থেকে যদি তুমি শুল্ক বা সেগুলোর উপর থেকে যদি তুমি এই খরচ না কমাও, অর্থাৎ এই খাল পরিবহনের যে খরচ সেটা যদি তুমি না কমাও, তাহলে তোমার উপরেও আমি ভ্যাট প্রয়োগ করব। সুতরাং এই পানামাকে থ্রেট দেওয়ার আগে বা পানামাকে বসে আনার আগে সে এই দেশটাকে দিয়ে, অর্থাৎ কি বলে এটাকে, ঝিকে মেরে বউকে শিখানো, এরকম একটা অবস্থায় গেল। এর বাইরেও আরো অনেকগুলো বার্তা আছে এখান থেকে। সেই বার্তাগুলোর মধ্যে একটা হচ্ছে, যেই সমস্ত দেশকে সে টার্গেট করবে বলে মোটামুটি এতদিনে খোলাসা করেছে, সেই সমস্ত দেশকে সে এই বার্তাটি দিচ্ছে যে দেখো, আমি কিন্তু ধর্মার কাটনীতিতে বিশ্বাসী। তুমি আমার সাথে এই ধরনের হুমকি, ওই ধরনের হুমকি, না এটা হবে না, এই আইন সেই আইন, মানবতা, এইগুলো বলে কোনো লাভ নেই। তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি বিমান ভর্তি করে তোমার দেশের লোকদেরকে পাঠিয়ে দেবো, এবং তুমি ঘুম থেকে উঠে দেখবা যে তোমার ঘরের সামনে বিমান নেমে তারপরে হচ্ছে লোকজন নেমে যাচ্ছে। আর যদি তাদেরকে তুমি আপোষে নাও, তাহলে আমি এত কিছু করব না, আমি তোমার সাথে একটা নর্মাল লেভেলে, নর্মাল লেভেলটাও কিন্তু অ্যাবনর্মাল আর কি, একটা নর্মাল লেভেলে বাণিজ্যের উপরে শুল্ক আরোপ করে তারপর হচ্ছে বাণিজ্য করবো। এখন এই যে বাণিজ্য যুদ্ধ ট্রাম্প এর আগের বারে করেছিল, এবং সেবারে বাণিজ্য যুদ্ধের মূল টার্গেটে ছিল চীন, কিন্তু এবারের টার্গেটে শুধুমাত্র চীন না, প্রায় সবগুলো দেশকে সে এবার টার্গেটে নিয়ে আসছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, আমরা যদি এই ম্যাপটা থেকে দেখি, ট্রাম্পের যে বাণিজ্য যুদ্ধ, সেই বাণিজ্য যুদ্ধে সে মূলত এর আগের বারে যেটা করতে চেয়েছিলেন সেটা ছিল যে চীন যে আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় একটা বাজার হচ্ছে, সে সবচেয়ে বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে, সেটাকে ঠেকিয়ে দেয়া। এবং সেটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য 2018 সালে, 2016-তে ক্ষমতায় আসার পরপরই, আসলে 16 সালের পরপরই চীনের সাথে একটা বাণিজ্য যুদ্ধ শুরু করে, এবং 2018 সালে এই যুদ্ধ একেবারে পরিপূর্ণ রূপ ধারণ করে। কিন্তু আপনি যদি এই চারটা থেকে দেখেন, এখান থেকে এই গ্রাফ থেকে দেখা যায় যে 2016, 17, 18, 19 এই 4 বছরে এত কিছু করার পরেও চীনের যে অর্থনৈতিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6%-এর উপরে, সেটাকে ঠেকিয়ে রাখতে পারেনি, এবং চীনের জিডিপি বাড়তেই ছিল। এমনকি 2020 সালে থেকে 2022 সাল পর্যন্ত করোনা ভাইরাসের যে আক্রমণ, সেই আক্রমণের মধ্যেও কিন্তু এই চীনের অগ্রগতিকে থামাতে পারেনি আমেরিকা। এখানে এই গ্রাফটাতে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, চীন বাণিজ্য করতে করতে, অর্থাৎ বিশ্বে বিক্রি করতে করতে, এই যে এখানে যদি আমরা 2018 সাল থেকে হিসাব করি, 2018-20 করোনার সময় সবচেয়ে কম বিক্রি করেছে চীন। বিক্রি করে যে লাভ করাটা, অর্থাৎ সে যেটা কিনছে বাইরে থেকে এবং যেটা বাইরে বিক্রি করছে, এই কেনা বেচার পরে তার পকেটে যে টাকাটা থাকছে, অর্থাৎ সে এত বেশি বিক্রি করছে, সেই বেশি বিক্রির পরিমাণটা বছরে এসে দাঁড়িয়েছে $1 ট্রিলিয়ন গত বছর। অর্থাৎ সে যা কিনছে তার থেকে $1 ট্রিলিয়ন বেশি বিক্রি করছে, তার পকেটে টাকাটা থাকছে, এবং এর মাধ্যমে সে তার এই অগ্রগতিটাকে কন্টিনিউ করছে। এখন আমেরিকার কথা হচ্ছে, চীনের এই বাণিজ্যিক অগ্রগতি যদি ঠেকানো না যায়, আগামীতে চীনকে ঠেকানো সম্ভব না, এবং এজন্য আমেরিকার প্রেসিডেন্ট চীনের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, সেই যুদ্ধ তিনি কন্টিনিউ করতে চাচ্ছেন। এখন সেই যুদ্ধে কি আসলেই কোনো সফলতা তিনি পাননি? পেয়েছেন। এই গ্রাফটাতে যদি আপনারা দেখেন, এখানে দেখবেন যে চীনের সাথে যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প 2017 সালের শেষ দিকে, 18 সালের শুরু দিকে এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, তখন থেকে আমেরিকা এবং চীনের যে বাণিজ্য ঘাটতি, অর্থাৎ চীন আমেরিকার কাছে যে অতিরিক্ত বিক্রি করে, আমেরিকা চীনের কাছে যা বিক্রি করে তার চেয়েও বেশি, তার চেয়ে প্রায় 47% বেশি বিক্রি করতো চীন। সেটা এই বাণিজ্য যুদ্ধ শুরু করার পরে এসে 26%-এ নেমে আসে 2023 সালের দিকে। কিন্তু এটা আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্যের যে ঘাটতি, সেটা কমাতে পেরেছে, কিন্তু চীনের যে অগ্রগতি সেটাকে কমাতে পারেনি আমেরিকা। কেন কমাতে পারেনি? কারণ হচ্ছে চীন অন্যান্য দেশের সাথে ব্যাপক পরিমাণে ব্যবসা করছে। এখন এই ব্যবসাকে ঠেকানো, এবং সেই সমস্ত দেশ, অনেক দেশ আছে যারা চীনের কাছ থেকে র ম্যাটেরিয়ালস কিনে তারপরে হচ্ছে অনেক প্রোডাক্ট তৈরি করে আমেরিকার কাছে বিক্রি করে। এখন ট্রাম্পের কথা হচ্ছে যে তুমি চীনের কাছ থেকে কম দামে কিনে আমার কাছে কম দামে বিক্রি করবা, হবে না। তুমি যদি আমার এখানে বিক্রি করতে চাও, আমাকে ট্যাক্স দাও, 25% ট্যাক্স দাও, 40% ট্যাক্স দাও, 50% ট্যাক্স দাও, তখন আমি বুঝবো যে তুমি চীনের কাছ থেকে কম দামে কিনে নিয়ে আসলেও কোনো কাজ হবে না। অর্থাৎ চীনকে, শুধু চীনকে দিয়ে না, অন্যান্য দেশ দিয়েও সে চীনকে আটকাতে চাইছে। আসলেই কি চীনকে আটকানো সম্ভব হবে? এবং এই যে গ্রাফ আমরা দেখালাম, যে 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত চীনের যে অগ্রগতি, সেই অগ্রগতিকে কিন্তু ঠেকাতে পারেনি। চীনের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটাকেও ঠেকাতে পারেনি।
এমনকি চীনের সাথে আমেরিকার যে বাণিজ্য, এখানে যদি আমি বাণিজ্য ঘাটতির পরিমাণটা পার্সেন্টেজটা দেখিয়েছি, কিন্তু যদি আপনি বাণিজ্যটা দেখেন যে 2016 থেকে এ পর্যন্ত চীন এবং আমেরিকার মধ্যে বাণিজ্যের পরিমাণটা কিরকম ছিল। দেখুন, ট্রাম্প ক্ষমতায় আসার আগে, এটা হচ্ছে আমেরিকার সরকারি তথ্য ভান্ডার, সেখান থেকে না, আমেরিকা ট্রাম্প ক্ষমতায় আসার আগে চীন আমেরিকার কাছে বিক্রি করত 483 বিলিয়ন ডলারের পণ্য, আর আমেরিকা চীনের কাছে বিক্রি করত 115 বিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ চীন আমেরিকার কাছে অতিরিক্ত প্রায় 370 বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করতো এক বছরে। আমেরিকা যা বিক্রি করতো চীনের কাছে, চীন তার থেকে অনেক বেশি বিক্রি করতো। এটা হলো 2015। 2016 সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসে, তখন দেখা যায় যে সেই পরিমাণটা প্রায় কাছাকাছিই থাকে, এবং এই ঘাটতির পরিমাণ, অর্থাৎ আমেরিকার যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণটাও প্রায় কাছাকাছি থাকে। 2017 সালে এসেও দেখা যায় যে আরো বাড়ে এই বিক্রিটা, চীনের বিক্রিটা আমেরিকার কাছে আরো অনেক বেশি বাড়ে, প্রায় 500 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। কিন্তু আমেরিকার বিক্রি যেটা চীনের কাছে, সেটার পরিমাণ কিন্তু খুব বেশি না, সেটা ওই 130 বিলিয়ন ডলারের মধ্যেই থাকে। এরপরে 2018 সালে সে যখন এই যুদ্ধটা সরাসরি শুরু করে, যে আমেরিকা চীনের কাছ থেকে এই জিনিসগুলো কিনলে এই ধরনের নতুন নতুন হচ্ছে শুল্ক আরোপ করে এবং সরাসরি বাণিজ্য যুদ্ধ শুরু করে, সেই বছরও কিন্তু চীনের আমেরিকার কাছে বিক্রি কমেনি। এর পরের বছর কিছুটা কমেছে, 2019 সালে কিছুটা কমেছে, সেটা হচ্ছে 449 বিলিয়ন ডলারে এসে নেমেছে। কিন্তু 2020 সালে এসে আমরা যেটা দেখি, 2020 সালে এসে এই পরিমাণটা আরেকটু কমেছে। এখন 2020 সালে শুধুমাত্র বাণিজ্যিক যে যুদ্ধ, সেটার কারণে না, এখানে করোনার বিষয়টিও আছে। তারপরে আবার দেখুন 2021 সালে করোনা, মাস্ক কেনাকাটা করায়, অনেক কিছু, এগুলোর কারণে আবার বেড়েছে আমেরিকার কাছে চীনের বিক্রি। 2022 সালে সেটা কন্টিনিউ হয়েছে, 2023 সালে, 2024 সালে। এখন ট্রাম্প এসে আবার এই কথাটি সামনে চাউর করছেন যে আমি যুদ্ধ ঘোষণা করব। এখন চীনের সাথে যুদ্ধ ঘোষণার যে ফলাফল আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে যেগুলো দেখলাম, সেগুলোতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এই ক্ষেত্রে আমেরিকা যথেষ্ট পরিমাণে সফলতার মুখ দেখতে পাচ্ছে না। এখন এর মধ্যে আবার আরেকটা দিকে যে যুদ্ধ শুরু হয়েছে গত 2-3 দিন ধরে, হয়তো আপনারা এটা ফলো করেছেন, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুদ্ধ। আমেরিকা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তার বড় বড় কতগুলো কোম্পানি আছে, যেমন ওপেন এআই বলুন, তারপর আরো 2-3টা কোম্পানি আছে। এই কোম্পানিগুলোকে ট্রাম্প আসার পরপরই বলছে যে এরা নতুন করে এই ক্ষেত্রে, এই সেক্টরে 100 বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, এবং ইনভেস্ট করে এই সেক্টরে সে বিশ্বের একমাত্র শক্তিশালী এই কোম্পানিগুলো হবে। এবং এটা খুব বড় একটা ইনভেস্টমেন্ট, খুব বড় একটা বিনিয়োগ, 100 বিলিয়ন ডলার। এমনকি এটা আগামী 4-5 বছরে 500 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা ছিল। এবং এই ঘোষণার সাথে সাথে আমেরিকার যে সমস্ত এই কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ছিল, যারা এগুলোর মধ্যে কাজ করে, তাদের শেয়ারের দাম, তাদের মার্কেট ভ্যালু অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু এর মধ্যে যে ঘটনাটি ঘটে, সেটা হচ্ছে চাইনিজ একটা কোম্পানি বলছে কি, যে ঠিক আছে, তুমি যেটা করবা আমি সেটা অলরেডি করে ফেলেছি, তুমি যেটা 100 বিলিয়ন ডলার দিয়ে করতে চাচ্ছ, আমি সেটা 5.5 বিলিয়ন ডলার করে ফেলেছি। এবং সে বাজারে নিয়ে আসে ডিপসিক নামক নতুন একটা এআই কোম্পানি বা সফটওয়্যার। এবং চীনের এটার কথা হচ্ছে যে আমেরিকা, তোমার যে সমস্ত সফটওয়্যার তুমি বানাচ্ছ, যে সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সেটা অনেকটাই হচ্ছে মানে সাধারণ মানুষের জন্য পুরোপুরি উন্মুক্ত না, এবং তুমি সেখান থেকে টাকাও কামাই করছো। কারণ হচ্ছে সেখান থেকে যদি আরো ভালো মানের সার্ভিস দিতে চাও, তাহলে তুমি সেখানে বিভিন্ন ধরনের গ্রাহক সেবার জন্য তুমি হচ্ছে মাসিক এবং বাৎসরিক একটা টাকা নিচ্ছ। কিন্তু আমার যে এখানে সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিস তোমার এই সার্ভিসগুলোর চেয়ে আরো অনেক বেশি উন্নত, এবং কোনো টাকা ছাড়াই আমি দিচ্ছি। শুধুমাত্র এই একটাই না, এর পরে আরো 2-3টা কোম্পানি, চীনের কোম্পানি, তারা বলছে যে আমরাও নিয়ে আসছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এই যে যুদ্ধ, আমরা কিন্তু এরকম যুদ্ধ এর আগেও দেখেছি। যখন চীন বলল যে আমি আমার ভিশনারি সারা বিশ্বকে গ্রাস করার যে পরিকল্পনা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, রাস্তা আর বেল্ট করে আমি যে সারা বিশ্বের যে বাণিজ্যিক ব্যবস্থা, সেটাকে কন্ট্রোল করার যে পরিকল্পনাটা করছি, পরিকল্পনা নিয়ে নামছি, সেটা শোনার পরপরই আমেরিকা বলছে যে চীন কত বিলিয়ন দেবে, আমি 500 বিলিয়ন ডলার দিয়ে নতুন এই রাস্তা এবং এই বাণিজ্যিক রুট তৈরি করবো, বিশেষ করে আফ্রিকায়। কিন্তু সেটা আশার আলো দেখেনি আমেরিকার সেই পরিকল্পনা, এবং সেখান থেকে বিভিন্নভাবে অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু সেখানে আসলে চাক্ষুষ কোনো বা বাস্তবিক কোনো পরিবর্তন বা বাস্তবিক কোনো পরিকল্পনার কিছু দেখা যায়নি। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টি, এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ট্রাম্প যখন নির্বাচন করে, সেই নির্বাচনে, এর আগের বারে আমরা দেখেছি যে ট্রাম্পের নির্বাচনে আমেরিকার বড় বড় যে সমস্ত ধনী কোম্পানিগুলো, তারা ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু ট্রাম্প যে কাজটি করেছেন, সেটা হচ্ছে এবারে তিনি এই বড় বড় কোম্পানির মধ্যগুলো থেকে
যাদের ভবিষ্যৎ আছে, অর্থাৎ যে সমস্ত কোম্পানি ভবিষ্যতে তার সাথে একত্রে কাজ করতে পারে বা তাকে ভবিষ্যতে সাপোর্ট দিতে পারে, অথবা যেই সমস্ত কোম্পানির ভবিষ্যৎ আছে, যেমন ধরুন আগের দিনের মানে গতানুগতিক ধারার ব্যবসা যে সমস্ত কোম্পানি করে তার চেয়ে নতুন স্টাইলের ব্যবসা যারা করে, প্রযুক্তি নিয়ে যারা ব্যবসা করে, তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু কোম্পানিকে সে তার পাশে নিয়ে এসেছে। এর মধ্যে ইলন মাস্ক আছে, তারপরে হচ্ছে আমাজনের প্রধান আছে, এরপরে এই মেটার প্রধান আছে, আরো অনেকগুলো এরকম টেকনোলজি কোম্পানির প্রধান ছিল, এবং তাদেরকে সে যেভাবে সাপোর্ট দিচ্ছিল তারাও তাকে সেভাবে সাপোর্ট দিচ্ছিল, এবং তাদের টার্গেট ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সরকারের কাছ থেকে ব্যাপক একটা সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যাব। আর ট্রাম্পেরও পরিকল্পনা ছিল যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আসলে, কারণ এটার উপরে নির্ভর করে আগামীর বেশিরভাগ টেকনোলজি সামনে আগাবে, এটার উপরে নির্ভর করে আপনার রোবোটিক টেকনোলজি বলুন, তারপরে হচ্ছে স্পেস টেকনোলজি বলুন, এই জিনিসগুলো সব সামনে আগাচ্ছে, ড্রোন টেকনোলজি সবগুলো এটার উপর নির্ভর করে। সুতরাং এই দিকটাতে যদি হচ্ছে সে পুরোপুরি একটা দখলে নিতে পারে তাহলে আগামীর ভবিষ্যৎ তাদের জন্য। কিন্তু সেইখানেও আবার এই তার বাড়াভাতে গুড় দিল বা বাড়াভাতে ছাই দিল হচ্ছে চীন। এখন এই একদিকে চীনের সাথে বাণিজ্যিক যুদ্ধ, আরেকদিকে ছোট ছোট দেশগুলোকে বসে আনার যে পরিকল্পনা, ধর্মার পরিকল্পনা ট্রাম্প হাতে নিয়েছেন, তার আগামীতে টার্গেট কোন কোন দেশ হতে পারে? টার্গেটে পানামা আছে, টার্গেটে কানাডা আছে। তিনি এখনো পর্যন্ত বলছেন যে আমি চাই কানাডা আমার একটা রাষ্ট্র হয়ে যাক, যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য হয়ে যাক। অঙ্গরাজ্য হলে কানাডার উপর থেকে আমি বিভিন্ন ধরনের ট্যাক্স কমিয়ে দেবো, সেখানে মানুষ ভালো থাকবে, এটা থাকবে, সেটা থাকবে। এরপরে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড নিয়ে গত কয়েকদিন আগে ডেনমার্কের রাষ্ট্রপ্রধানের সাথে তার কথা হয়েছিল, এবং সেখানে ব্যাপক পরিমাণে তাদের মধ্যে তর্ক হয়েছে। এটা খবর এসেছে যে ব্যাপক পরিমাণে তর্ক হয়েছে। ট্রাম্প বলেছে যে তোমার এটা দিতে হবে আমাকে। বলছে আমার দেশের এই জিনিসটা কি এটা মানে মগের মুলুক নাকি যে তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম? ট্রাম্প বলছে চাইলে আর দিয়ে দিলাম মানে তুমি যদি না দাও তোমাকে আমি ট্যাক্স দিয়ে এইটা দিয়ে সেটা দিয়ে তোমাকে এমন ভাবে হচ্ছে নাস্তানুবাদ করবো যে তুমি উঠেও দাঁড়াতে পারবে না। ও বলছে যে ঠিক আছে, আমি তাহলে হচ্ছে এই অঞ্চলের অন্যান্য যে দেশ আছে আমি তাদের সাথে কথা বলবো। ট্রাম্প বলছে তার কারোর সাথে কথা বলার কিছু নেই, আমি চাইছি আমাকে দিতে হবে, তুমি যদি আপোষে না দাও আমি সেখানে সেনাবাহিনী পাঠাবো। এখন এই যে ট্রাম্প ডেনমার্কের এই গ্রিনল্যান্ডে সেনাবাহিনী পাঠাবে, এটার বিরুদ্ধে গ্রিনল্যান্ড যুদ্ধ করতে পারবে কিনা? ট্রাম্প একটা টুইট করেছিল মনে হয় কয়েকদিন আগে যে গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য ডেনমার্ক দুটো কুকুর পাঠিয়েছে। এখন ডেনমার্কের যে সর্বোচ্চ শক্তির অস্ত্র সেটা হচ্ছে F-35 যুদ্ধ বিমান। F-35 যুদ্ধ বিমানের চাবিকাঠি হচ্ছে ট্রাম্পের হাতে। আর F-35 যুদ্ধ বিমান হচ্ছে এমন একটা যুদ্ধ বিমান যেটার সফটওয়্যার, যেটার আপডেট, যেটার হচ্ছে বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্ট গুলো, সেটা আমেরিকার কাছ থেকে আমেরিকার অনুমতি নিয়ে চালাতে হয়। তো সেটা দিয়ে সে কিভাবে যুদ্ধ করবে, এটা বড় প্রশ্ন আমেরিকার বিরুদ্ধে, যদি মানে যুদ্ধ করতেই চায়। এখন এজন্য এই ডেনমার্ক হচ্ছে এই নর্ডিক যে সমস্ত দেশ আছে, উত্তর ভারতীয় যে সমস্ত দেশ আছে 3-4টা দেশ, তাদেরকে নিয়ে ফিনল্যান্ড, তারপর হচ্ছে সুইডেন, এরপরে হচ্ছে নরওয়ে, এই দেশগুলো নিয়ে বৈঠক করেছে গতকালকে যে ভাই কি করা যায়, আমার তো এই অবস্থা, এখন ট্রাম্প যেভাবে ধরছে সে তো গ্রিনল্যান্ডকে নিয়েই যেতে চাইছে, এখন আমি কি করব? এবং যেটা মনে করা হচ্ছে যে ট্রাম্প এবং ট্রাম্পের সাথে ক্ষমতায় যারা আসছে তারা মোটামুটি যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে নিয়ে নেবে। কেন গ্রিনল্যান্ডকে নিতে চাই এটা নিয়ে এর আগে অল্প কিছু বলেছিলাম, একদিন হচ্ছে বিস্তারিত বলবো যে গ্রিনল্যান্ডের সেখানে গুরুত্বটা কি। স্বাভাবিকভাবে দেখতে মনে হয়, যদি আপনি মানচিত্র দেখবেন যে বরফে ঢাকা একটা জায়গা, সুতরাং এটার প্রতি ট্রাম্পের এত আগ্রহ কেন? এটার অনেকগুলো কারণ আছে, সেই দিকে যাবো। এরপরে হচ্ছে মুসলিম বিশ্ব ট্রাম্পের টার্গেটের মধ্যে। আজকে কলম্বিয়ার সাথে সে যে কাজটি করেছে, কালকে হয়তো মেক্সিকোর সাথে সেই একই কাজ করবে, পরশুদিন ভেনেজুয়েলার সাথে করবে, তারপরের দিন হচ্ছে হন্ডুরাসের সাথে করবে। ইতিমধ্যে গতকালকে, খুব সম্ভবত গতকালকে হন্ডুরাসের রাষ্ট্রপ্রধান বা হন্ডুরাসের প্রেসিডেন্ট মহিলা, তিনি তার দেশের মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে এই আমার দেশের মানুষ। ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের নাগরিকদেরকে আমেরিকার থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের সাথে যে আচরণ করছে সেটা মানবিক কোনো আচরণ না, সেটা হচ্ছে পশুর সাথে এই ধরনের আচরণ করে না। আমি তোমাদের মান মর্যাদা রক্ষা করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। ট্রাম্প এভাবে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, আমরাও তাহলে আমাদের দেশে থাকা আমেরিকার সৈন্যদেরকে তাড়িয়ে দেবো। তার কথা হচ্ছে আমেরিকার সৈন্যরা আমাদের দেশে থাকতেছে, এত বছর ধরে থাকতেছে, একটা পয়সা পর্যন্ত দেয় না, সে এখন আসছে আমার দেশের নাগরিকদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবে। এটা হবে না, আমাদের নতুন করে ভাবতে হবে। এখন এই যে নতুন করে ভাববে হন্ডুরাস, কাকে নিয়ে ভাববে? তার কথা হচ্ছে ল্যাটিন আমেরিকা এবং মধ্য আমেরিকার দেশগুলো নিয়ে আমরা ভাববো। এখন ট্রাম্পের বিরুদ্ধে এই ল্যাটিন আমেরিকা এবং মধ্য আমেরিকার দেশগুলো আসলে ঐক্যবদ্ধ হতে পারবে কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাম্প যেভাবে প্রত্যেকটা দেশকে শত্রু হিসাবে আখ্যায়িত করছে, বা মানে শত্রু হিসেবে আখ্যায়িত না, ট্রাম্পের কথা হচ্ছে আমি তোমাকে জোর করে আমার পক্ষে নিয়ে আসবো, তুমি আমার পক্ষেও না, আমি তোমাকে জোর করে আমার সেখান থেকে স্বার্থ আদায় করবো। এখন এই জোর করে স্বার্থ আদায় করাটা আসলে আমেরিকার নতুন নীতি না। এর আগে যারা ক্ষমতায় এসেছিল তারাও মূলত জোর করেই স্বার্থটা আদায় করতো, কিন্তু তারা এই জোর করাটাকে একেবারে খোলাসা করতো না, তারা কিছুটা পর্দার আড়ালে রাখতো। যেমন ধরুন কিছুদিন আগে বাইডেন এই যে রাশিয়াকে যেভাবে নাস্তানুবাদ করতে চেয়েছিল, সেখানে সে কি করছে, সব দেশকে নিয়ে আসছে। কি
গণতন্ত্রের পক্ষের দেশগুলোকে নিয়ে আসে, এবং সেটার মধ্যে অগণতান্ত্রিক অনেকগুলো দেশও ছিল, কিন্তু তারপরে তার ডায়লগ ছিল যে গণতন্ত্রের পক্ষের দেশ, আইনের শাসনের পক্ষের দেশ, বিশ্বকে ভালোবাসে, বিশ্বকে রক্ষা করবে, এইরকম দেশগুলোর একটা জোট করছি, তুমি আসো আমার পাশে থাকো এবং এই রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াও। কিন্তু সেখানেও সফল হয়নি। এখন ট্রাম্প আবার ভিন্নভাবে তার স্বার্থটা আদায় করতে চাইছে, এবং সেই ভিন্ন ভাবটা হচ্ছে সে হাতুড়ি দিয়ে পিটিয়ে তারপরে তার পক্ষে নিতে চাইছে। হয়তোবা প্রাথমিকভাবে কিছু দেশকে সে তার পক্ষে নিতে পারবে বা কিছু দেশকে সে বসে আনতে পারবে, কিন্তু শেষে গিয়ে তার এই ক্ষমতার শেষ সময় গিয়ে সে যেভাবে একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে পড়েছিল, বিশৃঙ্খল সিচুয়েশনের মধ্যে পড়েছিল তার দেশ, সেরকম একটা সিচুয়েশনে পড়ার আবার সম্ভাবনা আছে। কারণ তার ক্ষমতায় সে এবার যে কাজটি করেছে, আগের বার যেটা করেছিল সেটা হচ্ছে যে ক্ষমতা আমার হাতে, ঠিক আছে, আমি কিছু লোককে যারা এই সমস্ত ক্ষেত্রে মানে তার বিভিন্ন মন্ত্রণালয়, ধরুন পেন্টাগন হচ্ছে, তারপরে সিআইএ, এরপরে তার পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই সমস্ত জায়গায় সে যে সমস্ত লোককে নিয়ে এসেছিল এর আগের বার, সেটা হচ্ছে যে ওইসব ক্ষেত্রে মোটামুটি কায়দায় অভিজ্ঞ কিছু লোক যারা তাকে পছন্দ করে এরকম লোকদেরকে। কিন্তু তারাও ওই সমস্ত জায়গায় ক্ষমতায় আসার পরে দেখেছে যে ট্রাম্প যেই স্টাইলে চালাতে চাচ্ছে সেই স্টাইলে আসলে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, সেই স্টাইলে মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব না, ব্যবসা পরিচালনা করা সম্ভব না, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা সম্ভব না। তখন তাদের সাথে ট্রাম্পের একটা সংঘাত বাঁধে, একে একে ট্রাম্প তাদেরকে হচ্ছে ছাঁটাই করে। এবার ট্রাম্প যে কাজটা করেছে সেটা হচ্ছে যে না, এই অভিজ্ঞতার দরকার নেই, অভিজ্ঞতার দরকার নাই, আমি আমার কথায় উঠবে বলবে এরকম লোকদেরকে নিয়ে আসবো, এবং সেটাই করেছে। পেন্টাগনে অর্থাৎ তার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগনের প্রধান হিসেবে যাকে নিয়ে আসছে সেই ব্যক্তির প্রতিরক্ষার কোনো মানে অভিজ্ঞতাই নেই। সে একজন কি বলে এটাকে, টেলিভিশনের হোস্ট, টিভি সঞ্চালক। ধরুন আমার মতো ক্যামেরার সামনে বসে বসে কথা হবে, সে আমাদের থেকে হয়তো আরো বেশি অভিজ্ঞ কথা বলে, এরকম লোককে সে নিয়ে আসছে তার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরকম অনেকগুলো মন্ত্রণালয় সে এবার তার পক্ষে তার কথা উঠবে বলবে এরকম লোকদেরকে নিয়ে আসছে। এলন মাস্ককে নিয়ে আসছে। এলন মাস্ককে কি জন্য নিয়ে আসছে? এলন মাস্ককে নিয়ে আসছে যে আমেরিকার আমলাতন্ত্রের মধ্যে, আমলাদের মধ্যে যে একটা ব্যাপক সমস্যা, অর্থাৎ আমেরিকা তার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক পরিমাণে যে ফাও অর্থ খরচ করছে, অর্থাৎ এই লোকের কোনো কাজ নাই, বসে বসে সে বেতন পাচ্ছে, কোনো কাজ করছে না, বা কাজ যতটা করার দরকার সে ততটাও করছে না, সে তার পারফরমেন্স দেখাতে পারছে না, বেতন নিচ্ছে, তাহলে তাকে ছাঁটাই করো। এইটা হচ্ছে সেখানকার মানে এই এলন মাস্ক যেটা করবে সেটার মূলনীতি। এবং তার এই রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে অতিরিক্ত খরচগুলোকে কমানো, এই দায়িত্বটা দিছে কাকে? এই সরকারের মধ্যে অতিরিক্ত খরচ কমানোর দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে বড় ধনী লোককে, যার কাজই হচ্ছে টাকা কামাই করা, পুঁজি কুক্ষিগত করা। সেই লোককে এই দায়িত্ব দিয়েছে। কদ্দূর হবে, কি হবে? আবার ধরুন মধ্যপ্রাচ্যে এত সংঘাত, সেই সংঘাত সমাধানে দায়িত্ব দিয়েছে মধ্যপ্রাচ্যে মুসলিম বিদ্বেষী কট্টরভাবে মুসলিম দেশগুলোকে হচ্ছে ভেঙে চুরমার করতে চায় এরকম একটা লোক। এখন এদের সাথে এই যে সংঘাতগুলো বাড়বে, ইউরোপের সাথে সংঘাত বাড়বে, চীনের সাথে সংঘাত বাড়বে, এই মুসলিম দেশগুলোর সাথে সংঘাত বাড়বে, তারপরে হচ্ছে আমেরিকার আশেপাশের যে দেশগুলো আছে সবার সাথে সংঘাত বাড়বে। এখন ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে যে আমি যেহেতু চমৎকারভাবে একজন ব্যবসায়ী মানুষ, এর আগেরবার আমি দেখিয়েছি, এবার আমি দেখাবো আমার হাতে যতগুলো শক্তি আছে সব শক্তি ব্যবহার করে সবাইকে আমি বশ করব, তারপরে সেখান থেকে ব্যাপক পরিমাণে ব্যবসায়িক সাফল্য পাবো। অন্য যে সমস্ত দেশের লোকেরা আছে এরা সবাই হচ্ছে মানে কি বলে অজ্ঞ এবং আবাল, এরকম একটা অবস্থা আর কি। এরকম ভাবে ট্রিট করছে সারা বিশ্বে যে কি বলে সৌদি আরবের যুবরাজকে এক ফোন দিয়েছি, সে বলছে যে 600 বিলিয়ন দেবো, আবার দ্বিতীয় ফোন দেবো, সে বলবে যে 1 ট্রিলিয়ন দিব। তো এভাবে এই কলম্বিয়ার প্রেসিডেন্টকে এক ফোন দিয়েছি, সে এখন হচ্ছে বাবা বাবা করে সব লোকদেরকে নিয়ে যাচ্ছে। পানামাকে এক ফোন দিব, পানামা খাল আমার জন্য ফ্রি করে দেবে। এরপরে ডেনমার্ককে এক ফোন দিব, গ্রিনল্যান্ড আমাকে দিয়ে দেবে। কানাডাকে 2 ফোন দিব, কানাডা দৌড়ে এসে আমার হচ্ছে এখানে ই হবে, কি বলে অঙ্গরাজ্য হবে। এরপরে ব্রিটেনকে এক ফোন দেবো, ব্রিটেন বলবে যে ঠিক আছে এই ইউরোপ তোমার হাতে ছেড়ে দিলাম। জার্মানিকে এক ফোন দেবো, জার্মানি বলবে যে ঠিক আছে এখানে তুমি যা চাও সেটাই। এরপরে রাশিয়াকে এক ফোন দেবো, রাশিয়া বলবে যে ঠিক আছে তুমি যেভাবে চাও। এইভাবে তো সম্ভব না, হয়তো 2-4-5টাতে সে সফল হতে পারে, কিন্তু এইভাবে তো সম্ভব না। এখন সম্ভব না হলে কি হবে? সম্ভব না হলে যেটা হবে যে বিশ্বের একটা বাণিজ্যিক সিস্টেম যেটা চলছিল সেইটা তছনছ করে দেবে, বিশ্বের বাণিজ্যিক সিস্টেমটাকে তছনছ করে দেবে, এবং তার সেই তছনছ করা বাণিজ্যিক সিস্টেম আবার জায়গা মতো ফিরে আসতে আবার দেখা যাবে যে আরো 4-5 বছর সময় লাগবে। এখন এখানে বড় প্রশ্ন বা বড় নির্ণায়ক হচ্ছে চীন। চীন আমেরিকার এই জিনিসটাকে কিভাবে ট্যাকেল দেবে, এটার বিরুদ্ধে কতটা শক্তিশালী ভাবে দাঁড়াবে, নাকি চীন এখনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে যে আমার গায়ে যেন না লাগে, আমি এখনো দৌড়বো, এড়িয়ে এড়িয়ে দৌড়বো, সেটা করে কিনা এটা হচ্ছে ব্যাপার। চীন তাইওয়ানকে আগামী 5 বছরের মধ্যে দখল করে কিনা সেটা একটা ব্যাপার, বা ধরুন আগামী 4 বছরের মধ্যে দখল করে কিনা সেটা একটা ব্যাপার। এবং চীন আমেরিকার সাথে এই যে সরাসরি বাণিজ্য যুদ্ধ, সেই বাণিজ্য যুদ্ধে সে জড়াবে কিনা, আমেরিকার থ্রেটের কাছে চীন কিছুটা হলেও ছাড় দিয়ে তারপর সে কাজ করবে কিনা, এগুলোর উপর নির্ভর করবে। আর
বাণিজ্য যুদ্ধটা ট্রাম্প যেভাবে চাইছে সেভাবে হওয়ার সম্ভাবনা অনেক। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে একটা কোম্পানি কোনো একটা দেশে আছে, সেই দেশে সেই কোম্পানি ব্যাপকভাবে বিনিয়োগ করেছে, সে সেখানে ফ্যাক্টরি করেছে, সে সেখানে হাজার হাজার লোককে চাকরি দিয়েছে, প্রোডাকশন লাইন করেছে, সেখানে প্রোডাক্ট হচ্ছে, সেগুলোকে সে বিভিন্ন দেশে বিক্রি করতেছে। এখন ট্রাম্পের কথা হচ্ছে সবকিছু বন্ধ করে তুমি আগামীকালকে আমার দেশে চলে আসো। এইটা একটা ব্যবসায়িক, সে তো করবে না, সে তো ব্যবসায়িক লাভের জন্য সে কোম্পানি করছে। সে তো শুধুমাত্র ট্রাম্পের জন্য, শুধুমাত্র আমেরিকাকে বাঁচানোর জন্য, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এটার জন্য তো সে করছে না। এখন এখানে গিয়ে হয়তো আমরা দেখতে পারি, এর আগে একবার বলেছিলাম যে জায়নবাদী দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা। যুদ্ধ বলতে হচ্ছে সংঘাত, হ্যাঁ, বাণিজ্যিক সংঘাত, তারপরে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ট্রাম্প এবং ইলন মাস্ক যেভাবে ইউরোপ ছিল এতদিন পর্যন্ত আমেরিকার একনিষ্ঠ বন্ধু ৮০ বছর ধরে, এখন সেই একনিষ্ঠ বন্ধুকেও আপনি থ্রেট দিচ্ছেন, শত্রু বানাচ্ছেন। আর শত্রুদেরকে তো এমনিই শত্রু বানাচ্ছেন। কিছুদিন পরে যদি ভারত এসে হচ্ছে এই যে চীনের পরে ভারতীয়রা যে আমেরিকাতে ব্যাপক পরিমাণে অবৈধ আছেন তাদেরকে যদি ফেরত পাঠানো শুরু করে, ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা তখন কেমন হবে? আর মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের উপরে তো নিষেধাজ্ঞা দিবেই, এটা মনে করা হচ্ছে যে মুসলিম বিশ্বের এর আগের বার ৬-৭টা দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, এখনো হয়তো বা কিছু দেশের উপরে হুটহাট করে নিষেধাজ্ঞা দিতে পারে যে তুমি তোমার দেশের লোকদেরকে ফেরত নাও। তো এই ৫টা দেশের কোনো লোকই হচ্ছে আমেরিকার ভিসা দেওয়া হবে না। তারপরে হচ্ছে এই বড় বড় দেশগুলো তুমি আমাকে টাকা দাও, তাহলে হচ্ছে তোমার লোকদেরকে আমি আস্তে আস্তে ফেরত পাঠাবো, টাকা দেবা না তাহলে হচ্ছে না দিলে তুমি তোমার উপরে আমি হচ্ছে আরো বেশি শুল্ক আরোপ করবো। এভাবে করে তো মানে এই ধর্মার কাট করে তো বেশি দিন চলা যায় না। মানে আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিশ্ব কোন দিকে যাচ্ছে? বিশ্বের সামনে আসলে কি অপেক্ষা করছে? ট্রাম্প নিজেকে যেভাবে বলছে যে আমি হচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য আসছি, আমি কোনো যুদ্ধ চাই না, কিন্তু সে প্রথম দিন তার ক্ষমতায় পা রাখার পরেই তো যুদ্ধ শুরু করেছে। এখন সেই যুদ্ধ আসলে কোন দিকে যাবে, কতটা সামনে যাবে সেটা দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যুদ্ধে অন্যান্য দেশগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি এর আগের এই যে গ্রাফে যেগুলো দেখালাম যে আমেরিকা নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।